নির্বাচন কমিশন ভোটার তালিকা নির্ভুল প্রস্তুত করাটা পুরো ঘেটে ঘ করে দিয়েছে। একদিকে নির্বাচন সংক্রান্ত নানান নোটিফিকেশন চলছে, প্রস্তুতি চলছে, অথচ নির্বাচক মণ্ডলী তার যে তালিকা সেটা জোর জবরদস্তি করে আরএসএস এর প্রেসক্রিপশন অনুযায়ী এসআইআর করার নাম করে, তারপরে ম্যাপিং, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে অ্যাডজুডিকেশন, তারপরে তালিকা বার করতে গিয়ে আরও নানা রকমের গ্লিচে। এটাই হয়, অতি চালাকে 3 জায়গায় গু লাগে। একটা সাংবিধানিক সংস্থা জনপ্রতিনিধি আইন মোতাবেক নিরপেক্ষভাবে সুচারুভাবে তারা নির্বাচন পরিচালনা করবেন, আর মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করে। আজকে দাঁড়িয়ে ভোটের আগেই ভোটাধিকার রক্ষা, যা সংবিধানে আমাদের স্বীকৃত একটা গণতান্ত্রিক কাঠামোয় আমরা সংসদীয় গণতন্ত্র বেছে নিয়েছি। দেশের সার্বভৌমত্ব তা পিপলের, জনগণের। যে কোনো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে তাই নিয়ম। এবং এই সার্বভৌমত্ব, পিপলের যে সার্বভৌম অধিকার, সেটা প্রয়োগ হয় জনপ্রতিনিধিদের মারফত। যেহেতু একসঙ্গে এত কোটি লোক তো সিদ্ধান্ত নিতে পারে না, যাতে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, নানান মত তাকে সিনথেসাইজ করা। আরএসএস, বিজেপি তারা এই গণতন্ত্র মানে না। সব, যে কোনো স্বৈরাচারী, যে কোনো ফাসিস্ট, তারা একটা একনায়কতন্ত্রে বিশ্বাস করে। আজকে নানান ভাবে, নানা কায়দায় আমাদের সংসদীয় গণতন্ত্রের যে ভিত্তি তাকে নাড়ানো হচ্ছে। আজকে বাংলা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ভোট কাকে দেবেন, তার আগে হচ্ছে ভোট দিতে পারবেন কি না। যাদের ম্যাপিং হয়ে গেছে তারপরে অ্যাডজুডিকেশন, যাদের অ্যাডজুডিকেশন পাঠানো হয়েছে তার মধ্যে ডিলিট, ডাউটফুল, এখনো তালিকা সম্পূর্ণ নয়। এই যে বিভাজন করতে চেয়েছে, আমরা প্রথম থেকে বলেছি এটা রিলিজিয়ন স্পেসিফিক, রিজন স্পেসিফিক। মোদির যে ডেমোগ্রাফিক মিশন আর আরএসএসের যে অপপ্রচার, বেআইনি অনুপ্রবেশ, রোহিঙ্গিয়া, জেহাদি ইত্যাদি, তাতে তার অংশ হিসেবে ইলেকশন কমিশন ব্যবহৃত হয়েছে। এজন্য আজকে ভোটের অধিকার রক্ষা করাটা বড় কথা। যাদের ভোটার লিস্টে নাম আছে, যাদের নাম এখনো আসেনি, যাদেরকে বিচারাধীন পাঠানো হয়েছে। 2 বিচারাধীন কেন? যারা আরজি করে গণধর্ষণ করেছিল, খুন করেছিল, যারা আনিস খানকে খুন করেছিল, যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, যারা গরু পাচারকারী, কয়লা পাচারকারী, যারা সোনা পাচারকারী, যারা কালোবাজারি করছে, এই হরমুজ প্রণালীতে যুদ্ধের আবহাওয়ায় সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে, ব্ল্যাক মার্কেটিং করছে, করোনার সময় ওষুধপত্র নিয়ে লুট করেছে, ভ্যাকসিন নিয়ে লুট করেছে, জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এখনও যে কোনো উৎসব হোক, যে কোনো অনুষ্ঠান হোক, তাকে ঘিরে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাঙ্গা দেওয়ার চেষ্টা করে এবং দাঙ্গাঙ্গামা করেছে, খুন করেছে। বিচার তো তাদের চাইছিলাম আমরা, যাদের জন্য মানুষ ন্যায় চাইল, ন্যায়ালয়ে তার জন্য সময় নেই, তদন্তকারী সংস্থার সে যোগ্যতা নেই, তার একটা পক্ষ অবলম্বন করে। আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সেখানে দাঁড়িয়ে নানান রাজ্য থেকে বিচারপতি নিয়ে আসা হয়েছে লোয়ার জুডিশিয়ারি, এবং তারপরে বিচারালয়, ন্যায়ালয়, তারা
বিবেচনা করবেন। ভোটার লিস্ট করার কাজ প্রশাসনের, রাজ্য প্রশাসন এবং কেন্দ্র প্রশাসন, সিওর মারফত, ইসিআই এর মারফত। এটা সবসময় রাখতে হবে। আমাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামো, তার যে 3টে পিলার, তাদের জব ডিস্ট্রিবিউশন করা আছে। তাহলে আইনসভা তৈরি হবে ভোটের মারফত। আপনার আইনসভা আমরা দেখতে পাচ্ছি। আজকে মমতা ব্যানার্জি বলছেন নানান রকমের কথা। তাহলে প্রথমে আইনসভা ফেল করলো, বিধানসভা ফেল করলো, পার্লামেন্ট ফেল করলো। যারা আছে আইনসভায় এমন লোকজন নির্বাচিত হয় যারা এই সংকট এবং সমস্যার মোকাবিলা করতে পারে না। আইনসভা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এই জন্য প্রয়োজনীয় যে উদ্ভূত সমস্যা আছে তাকে নিরসন করার জন্য আইন প্রণয়ন করতে হয়, তাহলে প্রস্তাব আনতে হয় এবং নানান মতকে এক জায়গায় নিয়ে আসার জন্য, সিনথেসাইজ করার জন্য চেষ্টা করতে হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা ফেল করলো মমতা ব্যানার্জির নেতৃত্বে। এখানকার স্পিকার যেটা বিধানসভা কেরালায় করতে পারলো, তামিলনাড়ু করতে পারলো এসআইআর এর সময়, সেটা দেশের পার্লামেন্ট এবং রাজ্য বিধানসভা ফেল করলো। এই ফেলিওরটা মানতে হবে। তারপরেও সর্বদলীয় বৈঠক ডেকে কিছুটা নিরসন করার চেষ্টা করা হতো, সেটা করেননি। মমতা ব্যানার্জি সরকারে আসার পরে 2011-তে আগস্ট মাসে একটাই সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, শেষ। আগস্টের পরে 11 সালের পরে আর কোনো সর্বদলীয় বৈঠক ডাকেননি। সে দাঙ্গা হোক আসানসোলে, রানীগঞ্জে, দাঙ্গাবাজকে তিনি এমপি করতে পারেন, মন্ত্রী করতে পারেন, কিন্তু দাঙ্গা আটকানোর জন্য সর্বদলীয় বৈঠক করতে পারেন না। সে বসিরহাটেই হোক আর ধুলাগড়েই হোক, যখনই এই ধরনের ঘটনা ঘটে, সে শামশেরগঞ্জেই হোক, তখন সবাইকে মিলে একসঙ্গে ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য মাথা লাগাতে হয়। এটাই গণতন্ত্রের নিয়ম। রাজনীতি নিয়ে ঝগড়াঝাটি হতে পারে, ভোট কাকে দেবে না দেবে আলাদা কথা। ভোটাধিকার রক্ষার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে দাঁড়ানোর দরকার ছিল এই বাংলার বুকে। শি ফেইল্ড, মিজারেবলি ফেইল্ড। এক্সিকিউটিভ ফেল করলো কারণ এই যে এসডিও, ডিএম, বিডিও হয়, যেমন পুলিশের ক্ষেত্রে আইসি থেকে হয়, এখন দেখছেন এত অদল বদল হচ্ছে। ভোটের আগে একটা অদল বদল সরকার করলো, এখন ইসিআই করছে। তার মানে কি, এক্সিকিউটিভ প্রশাসন কোনো না কোনো একটা পক্ষ অবলম্বন করে, তরফদারি করে, নিরপেক্ষ নয়। নির্বাচিত জনপ্রতিনিধি গণতন্ত্রে ফেল করলে বিফলতা মানতে হবে, সে বিজেপির হোক আর তৃণমূলের হোক। আমলাতন্ত্র তখন মাতব্বর হয়ে যায়। মমতা ব্যানার্জির রাজত্বে, মোদীর রাজত্বে এটাই হয়েছে। এখন আমলাতন্ত্র অনেক বেশি, আর তাতে আইনের শাসন থাকে না, নিয়মের শাসন থাকে না। তখন কেস টু কেস হয়, সুটকেস হয়, কারণ কোনো নিয়মের শাসন থাকে না। সে যে কোনো একটা অনুমতি দেওয়া হোক, প্রকল্প হোক, কোন সিদ্ধান্তই হোক, তখন দুর্নীতি বাসা বেঁধে ওঠে। কারণ রুল অফ ল না থাকলে প্রশাসন কোন পক্ষে যাবে, কোন পক্ষে যাবে না, সেটা কেস টু কেস দেখে এবং সুটকেসের উপর নির্ভর করে। মনে আছে নরসিংহ সময় আমরা হর্ষদ মেহতা সুটকেস দেখেছিলাম। এইভাবে দুর্নীতি এবং শাসকের একটা নেক্সাস তৈরি হয়। আইনের শাসন থাকে না, সুতরাং দুর্নীতি থাকে না। এই লুটের রাজত্ব করার জন্য তখন খুন খারাপই। আজকে দেখলেন প্রকাশ্য দিবালোকে, এই জনবহুল এলাকায় গত রাত্রে পাটুলিতে, যাদবপুরে, তো কলকাতা পুরসভার মধ্যে সেখানে খুন হলো। কারা খুন করলো, কারা যুক্ত, কে, সবাই জানে। মেয়রের সঙ্গে ছবি আছে, এমএলএর সঙ্গে ছবি আছে, পুলিশের খাতায় সে ওয়ান্টেড, ছবি লাগানো আছে থানায়। আর সে মন্ত্রী এমএলএর সঙ্গে, শাসক দলের সঙ্গে ঘোরাঘুরি করছে। তাহলে প্রশাসন এইভাবে ফেল করে। যে প্রশাসন
বালু পাচারে ব্যস্ত, কয়লা পাচারে ব্যস্ত, সোনা পাচারে ব্যস্ত, পাথর খাদানে তোলাবাজিতে ব্যস্ত, নকল ডিসিআরে ব্যস্ত, এবং তৃণমূলের এই সমস্ত যারা অন্যায় করছে তাদেরকে পাহারা দিতে ব্যস্ত, তারা একটা সুষ্ঠুভাবে ভোটার লিস্ট তৈরি করতে পারে না। দে ফেইল্ড। গোদের উপর বিস্ফোরা বিজেপি জুটেছে। তারা প্রথম থেকে এটাকে কন্ট্রোভার্সি করতে চেয়েছে ধর্মের নামে, ভাষার নামে, প্রদেশের নামে, আর ইসিআইকে দেখিয়ে মাতব্বরি করতে চেয়েছে। অ্যান্ড ইসিআই অ্যালাউড দ্যাট। যে ইসিআই তার নোটিশে বিজেপির প্রতীক লাগিয়ে, স্ট্যাম্প লাগিয়ে মিডিয়াকে পাঠায়, রাজনৈতিক দলকে পাঠায়, তো এই দলবাজির তো এটা হচ্ছে একটা চূড়ান্ত নমুনা। আমাদের রাজ্যে তো আমরা প্রতিদিন দেখছি, একটা নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত। তাহলে এক্সিকিউটিভ ফেল করলো, সেই জন্যই এখন বিচারালয় ভরসা, ন্যায়ালয়। তিনটে ভাগে বিজেপি তৃণমূলের আমলে প্রথম দুটো পিলার ফেল করলো, লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। এটা তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে যখন আমরা বলছি বাংলা বাঁচানোর কথা, দেশ বাঁচানোর কথা, আসলে এই সাংবিধানিক কাঠামো বাঁচানো, যে সংসদীয় গণতন্ত্র আছে তাকে বাঁচাতে হবে। আর সংসদীয় গণতন্ত্র বাঁচবে না যদি জনগণকে যে অধিকার দেওয়া হয়েছে, ভোটাধিকার, সেটা যদি কেড়ে নেওয়া হয়। তাহলে এই ভোটাধিকার রক্ষা করার চেয়ে বড় লড়াই এটা। বিচার মানুষই করবেন, কোনো বিচারালয় বিচার করতে পারে না গণতন্ত্রে। সে তো অপরাধীরা বিচার করে, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। যারা ল এনফোর্সিং এজেন্সি, এক্সিকিউটিভ, পুলিশ ডিপার্টমেন্ট, যারা ল ইনঅ্যাক্ট করে, লেজিসলেচার, তারা যখন ফেল করে, তখন যারা এই লয়ের ভিত্তিতে জাজমেন্ট দেয়, রায় দেয়, তারাও ফেল হতে বাধ্য। আমরা একটার পর একটা খুনের এবং ধর্ষণের, গুজরাট থেকে, উত্তরপ্রদেশে, জম্মু থেকে, কাশ্মীর থেকে আমরা পশ্চিমবঙ্গ পর্যন্ত দেখেছি যে কীভাবে জুডিশিয়ারিও ফেল করেছে, কারণ তাদের তো আর প্রমাণ জড়ো করতে হয় না। সে তো ল এনফোর্সিং এজেন্সি, ইনভেস্টিগেটিভ এজেন্সি, ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ যারা করে, তারা এই সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে আসে। তারা যদি বায়াস থাকে তাহলে কানুন তো অন্ধায়। এবং অ্যাডজুডিকেশনও তাই হচ্ছে। যারা যে তথ্য চেয়েছিল, যে তথ্য দিয়েছে, যারা এখানকার বাসিন্দা, যারা এখানে জন্মেছে, যারা 8 পুরুষ, 10 পুরুষ, 14 পুরুষ ধরে এখানে আছে, সেটা যদি এক্সিকিউটিভ সেটাকে লোড না করে, সেটা যদি অ্যাডজুডিকেটের কাছে সামনে না হাজির করে বা ঘেঁটে দেয়, বিজেপি তৃণমূল উভয়ই ফর্ম 7 নামে ঘেটেছে, বিএলও থেকে সিও পর্যন্ত ঘেটেছে। এখন দাঁড়িয়ে আমরা প্রথম থেকে বলেছি, ভোটার লিস্ট ঠিক মতো না হলে ভোট কখনো ঠিক মতো হতে পারে না। ভোটার লিস্ট ফার্স্ট, ভোট দেন। আগামী সোমবার এবং মঙ্গলবার, মার্চ 30 and 31, গোটা রাজ্য জুড়ে যারা ভোট প্রার্থী, যারা ভোটদাতা, যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি, তাদের সবার কাছে আবেদন করছি, তারা বিক্ষোভ প্রদর্শন, ধর্ণা করবেন মানুষের ভোটাধিকার ফেরত নিয়ে আসার জন্য, আমাদের গণতান্ত্রিক কাঠামোকে বাঁচানোর জন্য এবং সাংবিধানিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। সেটাই ভেঙে পড়ছে, চোখের সামনে আমরা দেখছি। আর এটাই চেয়েছিল। ফাঁসিবাদকে নিয়ে আসতে হলে, এই যে নয়া ফাঁসিবাদীর কথা বলি, অনেকে বোঝেন না, এটা হচ্ছে তারই এক একটা ধাপ। দরকার হলে তারা জার্মানি দেখেছিলাম, রাইসটাকে আগুন লাগিয়ে দেয়, পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেয়, আর নাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়। এ তো ক্লাসিক্যাল ফাসিজমের যারা অধ্যয়ন করেছেন তারাও জানেন। তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আর এই জন্যই নির্বাচন কমিশন এ রাজ্যের, এ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা আগেই বলেছিলাম, গণতন্ত্রে কখনো গণতান্ত্রিক কাঠামোকে নির্বাচিত করার জন্য যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত, তারা সেই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কখনো জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে পারে না। আমাদের এর মধ্যেই দাঁড়িয়ে নির্বাচনী প্রচার শুরু হয়েছে, ব্যাপক মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরেও
আমাদের সহযোগী শক্তি, তাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে। শেষ 7-8টা আসন আছে, যেগুলো এর মধ্যে আজকালের মধ্যে ঘোষণা হয়ে যাবে। এবং আমরা মনে করি যে এই ঐক্যটা মানুষ চাইছেন, এ রাজ্যের মানুষ চাইছেন। তলার মানুষ ভীষণভাবে ঐক্যের পক্ষে, বিজেপি এবং তৃণমূল দুজনকে পরাস্ত করার জন্য। এত সব কাণ্ড কারখানা করেও, মন্দির তৈরি করে, পরিবর্তন যাত্রা করে, কোটি কোটি টাকার পাবলিকেশন এক্সারসাইজ করেও বিজেপি তৃণমূল তাদের বাইনারিকে এস্টাবলিশ করতে পারছে না। মানুষ তার রুটি রুজি, জিনিসপত্রের দাম, গ্যাসের ব্ল্যাক মার্কেটিং, আলু কৃষকের আত্মহত্যার মতো করা অভ্যাস পর্যায়ে চলে যাওয়া হয়েছে, যেখানে আলুর যা উৎপাদনের যা খরচ, সেটা মাঠে দাঁড়িয়ে এসে দাম পাচ্ছে না তারা, অথচ আমরা বাজারে বেশি দামে কিনছি। শাক সবজির দামের অবস্থা তাই, দৈনন্দিন প্রয়োজনের চাহিদা অনুযায়ী। আর এজন্যই আমরা বরাবর চেয়েছি গণবন্টন ব্যবস্থা সুষ্ঠুভাবে চলুক। আর যখন যারা বিপদ হয়, যখন আলুর, যখন সবজির, করোনার সময় থেকে আমরা দেখেছি, তখন ঝাঁপিয়ে পড়তে হয়। কিন্তু বিজেপি এবং তৃণমূল সরকার কখনো মানুষের কল্যাণের জন্য কাজের জন্য ঝাঁপিয়ে পড়েনি। তাহলে আজকে গ্যাস সংকটে দোকান বন্ধ হচ্ছে, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বন্ধ হচ্ছে। এবার গৃহস্থের রান্নাবান্নার জায়গায় এখন ভোটের সময় গিয়ে কেউ ঘুরে দিয়ে দিচ্ছে। এসব তামাশা করা না রাজনীতিটা। কেউ রুটি বেড়ে দিচ্ছে, কেউ বাসন মেজে দিচ্ছে, দুদিন পরে দেখবো সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করে দিচ্ছে। এবং ওই থ্রেডগুলোতে দেখবেন আরও নানা রকমের ক্রিয়েটিভ সাজেশন দিচ্ছে বিজেপি আর তৃণমূল প্রার্থীদের জন্য। আমরা চাইছি নির্বাচনটা একটা রাজনৈতিক লড়াই, সেখানে রাজনৈতিক প্রসঙ্গ সামনে আসুক। কার কি অবস্থান, যুদ্ধ নিয়ে কার অবস্থান, শান্তির পক্ষে কে, যুদ্ধের পক্ষে কে, কালোবাজারির পক্ষে কে, মজুতদারির পক্ষে কে, আর মানুষ যাতে ন্যূনতম সাপ্লাই একটা সহনীয় দামের মধ্যে পায়, তার আয় যাতে বাড়ে, ব্যয় যাতে কমে, তার চিকিৎসায় যাতে ব্যবস্থা হয় সরকারি, তার শিক্ষার ব্যবস্থা হয় সরকারি, সে মান যাতে উন্নত হয়, তার রুটি রুজির ব্যবস্থা হয়, সে কৃষিকাজই করুক আর কলে কারখানায় কাজ করুক আর অফিস আদালতে কাজ করুক, সে শিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক, পেশাদার হোক, সেলফ এমপ্লয়েড হোক, অল্প শিক্ষিত হোক, ড্রপ আউটস হোক, অশিক্ষিত হোক, এবল বডিড মেন অ্যান্ড উইমেন, যারা পরিশ্রম করতে পারে, মেহনত করতে পারে, তার মেহনত করার, কাজ করার অধিকার এবং তার বিনিময়ে তার রোজগার ন্যূনতম, এই নিয়ে লড়াই হোক। অনেক চেষ্টা হয়েছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, উত্তর ভারতের মতো মন্দির তৈরি করার নাম দিয়ে, মসজিদ তৈরি করার নাম দিয়ে, কিন্তু আসলে বাংলার মানুষ এই বাংলাকে বাঁচাতে, তার রুটি রুজিকে বাঁচাতে, তার স্বাস্থ্য শিক্ষার অধিকারকে বাঁচাতে, তার পথ ঘাট, রাস্তাঘাট, পানীয় জলকে বাঁচাতে, তার পরিবহনকে বাঁচাতে তারা উন্মুখ। এবং সেজন্যই একটা বাম পন্থার পুনরুত্থান, বাংলার পুনরুজ্জীবনের জন্য বাম পন্থার পুনরুত্থান প্রয়োজনীয়, সেটা মানুষ বুঝতে পারছেন। এখানে দাঁড়িয়ে কেউ বলছে এখন বিজেপি বলছে এটা তৃণমূলের সুবিধা হয়ে যাবে, আর তৃণমূল বলছে বিজেপির সুবিধা হয়ে যাবে। আর বামপন্থীদের নিয়ে যত রকমের কেরামতি করছে, যারা বামপন্থাকে অস্বীকার করেছিল, আজকে ভয় পেয়েছে ওরা। এবং বাংলার কোনো হিসেব, রাজনৈতিক হিসেব সম্পূর্ণ হয় না বামপন্থারকে হিসেবের মধ্যে না ধরে। এটা এখন ওরা হাড়ে হাড়ে বুঝতে পারছেন, টের পাচ্ছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল বলে ওরা ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু আসলে তো ডাবল ইঞ্জিন। মোদির ভাষায় এক হাত মে মোদি কা লাড্ডু, এক হাত মে মমতা কা লাড্ডু, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। সেখানে নীতিগতভাবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। এসআইআর সময় আমরা দেখেছি, আর সংখ্যালঘু মুসলমানরা ওবিসি এর সময় দেখেছেন, ওয়াকাফের সময় দেখেছেন, সি এর সময় দেখেছেন। কৃষকরা দেখছেন যখন ফসলের দাম পাচ্ছেন না, যখন সারের দাম বাড়ছে, যখন সেচ নিয়ে কোনো চিন্তা নেই, যখন ক্ষতিপূরণ ফসলে পাচ্ছে না, ভোটের সময় বলবে এই রোজগার দেবো, ওই রোজগার দেবো, কিন্তু যখন বিপদে পড়ে মানুষ তখন তার দেখা যায় না। বিপদের সময় বামপন্থীরা যেমন করোনার সময় রেড ভলেন্টিয়ার নিয়ে ঝাঁপিয়ে গেছিলো, যখন অক্সিজেন সিলিন্ডারের দরকার ছিল তখন অক্সিজেন নিয়ে পৌঁছেছিল। আজকে আমাদের দেশের গণতন্ত্রের অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, এ রাজ্যের গণতন্ত্রের অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। তাহলে ট্রাইব্যুনালের প্রশ্নে
আইনি সহায়তার প্রশ্নে, ভোটাধিকার রক্ষার প্রশ্নে মানুষ দিশেহারা। তার পাশে আমরা যতগুলো ট্রাইব্যুনাল হচ্ছে 19টা, এবং প্রত্যেকটা জেলা এবং কনস্টিটুয়েন্সিতে বাম মনোভাবাপন্ন আইনজীবী, তার সঙ্গে রেড ভলেন্টিয়ার, এরাও রেড ভলেন্টিয়ার ব্র্যাকেটে লিগ্যাল এইড, আইনি সহায়তা দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছেন। আমরা একেবারে ফোন নাম্বার দিয়ে বিভিন্ন অ্যাসেম্বলিতে, বিভিন্ন জেলায়, বিভিন্ন ট্রাইব্যুনাল ভিত্তিক সেটা দিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে, যেখানে দাঁড়িয়ে কোনো অসহায় মানুষ যাতে কাউকে বাড়তি কোনো পয়সা খরচা করতে না হয়। কারণ যখন সার্টিফিকেট দেওয়ার কথা বলছিল, যখন তথ্য চাইছিল, তখন তৃণমূলে দেখেছিলাম অনেকেই ফেক সার্টিফিকেট দেওয়ার জন্য দোকান খুলে বসে গিয়েছিল। এটা ভলেন্টিয়ারিজম, অ্যাক্টিভিজম এবং অ্যাক্টিভিস্ট লয়ার্স এবং রেড ভলেন্টিয়ার্সরা তার রাজ্য জুড়ে আগামী কয়েকদিন এই সহায়তা দেবেন, যাতে কোনো ভোটার, প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। আইএসএফ এর সঙ্গে আপনাদের একটা আলোচনা চলছিল, আপনারা বললেন ঐক্যবদ্ধভাবে লড়াই। আমার টেবিলে একটা যে বুকলেট আছে সেটা আমরা এবার তো বুকলেটটা পাবো। সরি, আইএসএফ এর সঙ্গে আপনাদের একটা আলোচনা চলছিল এবং আপনারা এখনো বললেন যে ঐক্যবদ্ধ লড়াই। আইএসএফ এর সঙ্গে কোথাও কোনো ঝামেলা, মানে কোনো প্রবলেম আছে, বা আরাবুলের যে প্রার্থী, দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে, আমরা বাম ফ্রন্ট সবসময় মনে করি, যেহেতু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, দুর্বৃত্তের বিরুদ্ধে লড়াই করছি, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য লড়াই করছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তার রুটি রুজি, শিক্ষা, কাজ, কল কারখানা এবং কৃষির জন্য। সেজন্য কোনো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, কোনো গুন্ডা, বদমাশ, মস্তান এবং কোনো লুটেরা, দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই। আমাদের মধ্যে দু একটা এরকম ঘুণ ধরা, পোকা ধরা কিছু পেলে সেগুলোকে আগে ফেলে দিতে হয়, এবং অতীতও দিয়েছি, এখনও দিচ্ছি। আমাদের প্রার্থীদেরকে আপনারা দেখেছেন। তো তার মধ্যে এবার সিপিআইএমের লিবারেশন এবং আইএসএফ, যারা বামফ্রন্টে শরিক নয় কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে। তাহলে যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। সিপিআইএম, বামফ্রন্ট এটাকে অ্যাপ্রুভ করে না। কারণ গত 15 বছর ধরে যারা ঘর জ্বালিয়েছে, যারা অফিস জ্বালিয়েছে, যারা মানুষ খুন করেছে, এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময়ও আইএসএফ কর্মীকেও খুন করেছে। সেখানে আমি মনে করব বামফ্রন্টের কোনো দল যেমন নয়, সেরকম আইএসএফের যারা সমর্থক এবং দরদি আছেন, যারা কষ্ট করে সংগঠন দল গড়ে তুলছেন, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। গত নির্বাচনের সময় বিজেপি আর তৃণমূলের এরকম এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা দেখেছিলাম, যেমন মানি এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, দেশি বিদেশি মুদ্রা বিনিময় হয়, সেরকম বিজেপি তৃণমূলের মধ্যে দুর্নীতিগ্রস্তদের মুদ্রা বিনিময় হয়েছিল। ভোটের পরেও দেখেছি আমরা, মানে মুদ্রা মানে যারা মুদ্রা নিয়ে কাজ করে আর কি। যখন বদল করা হয়েছিল, আমি ক্যালেন্ডার শুনতে চাইনি, যখন আমরা একটা কথা বলছিলাম, সরি প্লিজ হ্যাভ পেশেন্স। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না, লিখে নিন। এটা কোনো ব্যক্তির ব্যাপার না। রাজনীতির মধ্যে যে জঞ্জাল আছে, আমরা সেই জঞ্জালকে অপসারণ করছি। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। আর এখানে বিজেপি বা তৃণমূলের মতো ওই মুকুল রায়ের সময় যেরকম ছিল, এখানে কোনো ওয়াশিং মেশিন নেই, যেখানে একদিকে চোর ঢোকাবে, ডাকাত ঢোকাবে, আর অন্যদিকে সাধু হয়ে বেরিয়ে আসবে, মৌলবি হয়ে বেরিয়ে আসবে। কখনো এটা হতে পারে না। সেটা আমরা জানিয়ে দিয়েছি, আপনাদেরও জানালাম, ওয়ান্স ফর অল। কারণ রাজনীতিতে একটা নীতি এবং নৈতিকতা বলে প্রশ্ন আছে। ফ্রেশ ঝকঝকে
সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা স্ট্রাগল করছেন, স্ট্রাগল করে উঠে এসছেন, অর্গানিক লিডারশিপ আমরা লেফটরা আপনাদের সামনে হাজির করেছি এবং বলেছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের কাছে এরকম ফ্রেশ নেই, তারা রিসাইকেল বিনস। আমরা বামফ্রন্ট যেরকম কোনোভাবেই, সিপিআইএম যেমন কোনোভাবেই রিসাইকেল বিন হতে চাই না, সেরকম আমাদের যারা সহযোগী আছে তাদেরকেও আমরা বলেছি এবং বলছি যে রিসাইকেল বিন হবেন না। তৃতীয়ত, এই যা উত্তর ভারতে ছিল, পশ্চিম ভারতে ছিল, দক্ষিণ ভারতে ছিল, পশ্চিমবঙ্গে কখনোই ছিল না, টাকা পয়সার বিনিময়ে টিকিট বিক্রি করা। এটা করে লাভ হয়নি। বিএসপির ক্ষেত্রে আমরা দেখেছি দলটাই প্রায় উঠে গেছে, নাম করে বলছি আমি। সুতরাং ভোটের মুখে এ এত টাকা টিকিট পেল, ও অত টাকা টিকিট পেল, এগুলো বাংলার রাজনীতিতে প্রথম মমতা ব্যানার্জি চালু করেন। চিট ফান্ডের লোককে, ঝাড়খণ্ডের এমপি রাজ্যসভার, ওখানে ইলেকশন বাতিল হবে, 100 কোটি টাকার বিনিময়ে তাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা মেম্বার করে দেন। কোথায় সে এমপি? জেলে। তারপরে তাহলে সেখানে পুরসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, রাজ্যসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, মানি ব্যাক পলিটিক্সের বিরুদ্ধে আমরা লড়ছি। সেখানে মানুষের অধিকার সামনে, তাকে টপকে মানি ব্যাক যাতে না যায় সেজন্য আমরা সবার কাছে আবেদন করছি।